হ্যালো, সবাই কেমন আছেন? আজকে এক্সপ্লেন করব তারানাথ তান্ত্রিকের ভূতের সিনেমা। মুভিটি 2019 সালে রিলিজ পেয়েছে। আসলে এই সিরিজটা তারানাথ নামে একজন সত্যিকারের মানুষ নিয়ে মুভিটি করা। তারানাথের জীবনের সত্য সত্য ঘটনাগুলো এই মুভিতে তুলে ধরা হয়েছে। তো কাহিনীটা শুরু হয় 1930 সালের আশেপাশে। আমরা দুজন লোককে দেখতে পাই, কিশোর এবং আরশিন নামে, যারা এক চায়ের দোকানে বসেছিল এবং প্রতিদিন তারা এই চায়ের দোকানেই আড্ডা মারতে আসতো। হঠাৎ করেই একদিন কিশোর বলে ওঠে তারানাথ নামে এক সিদ্ধ পুরুষকে সে জানে। সে অনেক তন্ত্রমন্ত্র, বিদ্যা, এগুলো সব কিছুই পারে, ভূত ভবিষ্যৎ সবই জানে সে, এবং হাত দেখে সে অনেক কিছুই বলে দিতে পারে। এরপর সিনে দেখা যায় তারা দুইজন সেই তারানাথ তান্ত্রিকের সাথে দেখা করতে যায়, এবং আমরা এরপরের সিনে দেখতে পাই তার অ্যাসিস্ট্যান্ট সেই দুজনকে নিয়ে তারানাথ তান্ত্রিকের কাছে যায়। আর হ্যাঁ, এই অ্যাসিস্ট্যান্টকে আপনারা ভালো মতো দেখে রাখুন, যার নাম চারি। আর যারা ট্রু ভূতের মুভি পছন্দ করেন তারা অবশ্যই এখানে এই চারিকে নিয়ে কিছু না কিছু আপনারা খুঁজে পাবেন। এরপর দুজন তারানাথের সাথে দেখা করে। তারানাথকে দেখতে অনেক ভয়ানক লাগে, বড় বড় চুল, বড় বড় দাড়ি হয়ে গেছে তার, রহস্যময় একটা চেহারা, রহস্যময় একটি ব্যক্তিত্ব। এরপর সিনে আমরা দেখতে পাই সে আরশিনের হাত দেখতেছে, এবং আরশিনকে সে তার জন্ম, তার বিয়ে, তার বাচ্চা কাচ্চা, তার ব্যবসা, তার লস, তার জীবনের ছোট ছোট অনেক কথাগুলো তাকে সে বলতেছে। এবং এই কথাগুলো তান্ত্রিকের মুখে শুনে আরশিন একদম ইমপ্রেসড হয়ে যায়। আর তারানাথ অনেকদিন ধরে একজন গুণী ভক্ত খুঁজতেছিল, আর মনে হয় তার সেই দিন এসে গেল, আর সে একটা ভালো ভক্ত পেয়ে গেল। ছোটবেলা থেকেই তারানাথ তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের সাথে মেলামেশা করত এবং তাদের সঙ্গ পাওয়ার চেষ্টা করত। আস্তে আস্তে এই সব কিছুই ব্যাখ্যা করা হবে পরবর্তী সিনে। সে আস্তে আস্তে অনেক গুরুর দর্শন পায় এবং ছোটখাটো করে অনেক তন্ত্র সে শিখতে পায়। কিন্তু তার জীবনে দুইটা ব্যক্তিত্বকে পায়, একটা মেয়ে আর একটা ছেলে। তারা দুইজন তাকে সব সাধনা শিখার ব্যবস্থা করে দেয়। আর তারানাথ এইসব শিখার কারণ একটাই ছিল, তারানাথ অনেক টাকা কামাতে চাইছিল এবং তার প্রেডিকশনগুলো সব ঠিক হইতো। এর জন্য বড় বড় অনেক ব্যবসায়ী বা যারা জুয়া খেলতো তারা সবাই এসে তারানাথের কাছ থেকে এই প্রেডিকশনগুলো শুনে যেত, আর তারানাথের প্রেডিকশনগুলো ঠিক হইতো। সে অনেক টাকা ইনকাম করে। কিন্তু এর ফলে দেখা যাইতেছে দিন দিন তারানাথের তন্ত্রমন্ত্রগুলো আগের মতো আর কাজ করে না। আস্তে আস্তে এই তন্ত্রমন্ত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমরা সবাই জানি তন্ত্রমন্ত্রের কিছু রুলস আছে। যদি ভিতরের কিছু জানানো হয় আর তার দ্বারা যদি টাকা ইনকাম করে কেউ, তাহলে সেই তন্ত্রমন্ত্র আস্তে আস্তে আর কাজ করে না। আপনি কখনো আপনার লাভের জন্য এই তন্ত্রমন্ত্র করতে পারবেন না। এরপর আরশিন আর কিশোরী তাকে তার জীবন সম্পর্কে জানতে চায়, তার পুরো জীবন, সে কিভাবে এই তন্ত্রমন্ত্র শিখছে, এই সব কিছু তার জীবন সম্পর্কে। এরপর আমরা সিনে দেখতে পাই তারানাথ তান্ত্রিক তার জীবনের ঘটনাগুলো বলা শুরু করে। সে যখন ইয়ং ছিল, যুবক ছিল, তখন সে একজন সাধক খুঁজতেছিল। আমরা এরপর দেখতে পাই মধু পাগলি নামে একজন মহিলাকে, যে কিনা পিশাচ ছিল এবং তাকে এলাকার সবাই ভয় পাইত। তারানাথ যখনই এই মধু পাগলির কথা জানতে পারে, তখনই তারানাথ তাকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে যায়, এবং এক সময় সে খুঁজে পায় অজয় নদীর তীরে শ্মশান ঘাটের পাশে। এলাকার সবাই ভয় পেলেও তারানাথ তার সামনে গিয়ে কোনো ভয় পায় না, কারণ তারানাথ জানে এই মহিলাটি অনেক বড় একজন সাধিকা এবং সে অনেক সাধনা করে আজকে এই পর্যায়ে আসছে। তারানাথ তার কাছ থেকে অনেক তন্ত্রমন্ত্র শিখার জন্য অনুরোধ করে, এবং তারপর থেকে শুরু হয় তার উপর নির্মম অত্যাচার। সেই মধু পাগলি তাকে বলে, তুই আমাকে পানি খাওয়া।
সে যখন তাকে পানি খাওয়াতে যায় তখন তার মুখের উপর সে থুতু ফেলায়, তারপর তাকে অনেক জোরে জোরে চড় মারে। এরপর তারানাথকে সে অনেক বকাঝকা করে সেখান থেকে চলে যেতে বলে। তারানাথ এরপর সে অন্য জায়গায় চলে আসে এবং ঘুমাতে থাকে। ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখে সেই মধুপাগলি তাকে তার কাছে যাওয়ার জন্য আবার আহ্বান করছে, এবং একটা সময় সে মধুপাগলি তাকে জাদু শেখানোর জন্য, মন্ত্র শেখানোর জন্য রাজি হয়ে যায়। কিন্তু এই সাধনা করার জন্য তার একটি মৃত দেহ দরকার, এবং এই সব সাধনাটাই তাকে শেখাবে। এরপর আমরা দেখতে পাই সেই মধুপাগলি তাকে একটা মেয়ের লাশ এনে দেয় এবং এটার সাথে সাধনা করতে বলে। কিন্তু সেই মেয়েটি আত্মা হয়ে ফিরে এসে তারানাথকে অনেক ভয় দেখাতে থাকে। তো সাধনার এক পর্যায়ে সে মধুপাগলিকে জিজ্ঞেস করে এই সাধনা করে তার কি হবে। মধুপাগলি তাকে বলে এই সাধনার ফলে তুমি যা চাও এই আত্মাকে দ্বারা সব করতে পারবে। এই শাকিনী, ডাকিনী এবং হাকিনী রূপে আসতে পারে। তখন তারানাথ তান্ত্রিক মধুপাগলিকে জিজ্ঞেস করে আমি যে সবের সাথে সাধনা করতেছি, এই এই আত্মাটা কি হাকিনী আত্মা, যেটা কিনা সবচেয়ে ভয়ঙ্কর আত্মা? মধুপাগলি শুধু তাকিয়ে থাকে, কিছুই বলে না। কিন্তু এই সাধনার ভিতরে অনেক রিস্ক আছে। এই সাধনায় একটু ভুল হইলে যে কোনো কিছু হইতে পারে। এরপর সিনে আমাদের আলাদা আর একটা কাহিনী দেখা হয়, তারানাথ এবং সুফলার কাহিনী। এই কাহিনীটা একটা খুন দিয়ে শুরু হয় এবং এই খুনের দৃশ্য করাটা একটা মেয়ে দেখতে পায়। আসলে দ্বিতীয় চ্যাপ্টার শুরু করার জন্য এইভাবে দিয়ে মনে করেন যে একটা খুন দিয়ে শুরু হলো, এবং পরের সিনে দেখানো হয় কিশোরী এবং আরশিন আবার তারানাথ তান্ত্রিকের সাথে দেখা করতে আসছে, এবং তারানাথের সেই চেলা তাদের দুজনকে তারানাথের কাছে নিয়ে যায় এবং তারা দুজন সেই খুনের বিষয়ে আলোচনা করতে থাকে যে কিভাবে একটা মানুষের সামনে আরেকটা মানুষকে খুন করতে পারে। তখনই তারানাথ বলে ওঠে, হ্যাঁ, আমারও জীবনে এরকম একটা ঘটনা আছে, আমিও একজনকে আমার সামনে খুন হইতে দেখেছি। আমার একটা ভক্ত ছিল যে কিনা আমার কাছে প্রতিদিনই আসতো, আর তার একটা মেয়েও ছিল যার নাম সুফলা। দেখতে অনেক সুন্দর, পড়াশোনায় অনেক ভালো এবং বিয়ের জন্য একেবারেই উপযুক্ত। কিন্তু মেয়েটার একটা সমস্যা ছিল, মেয়েটা সবসময় আবুল তাবুল কথাবার্তা বলতো বলতো এইখানে আগুন জ্বলতেছে, ওইখানে আগুন জ্বলতেছে, একটু পাগলাটে পাগলাটে ছিল। তো একদিন তারানাথ তার ভক্তের বাসায় যায় এবং তার মেয়েকে দেখতে যায়, এবং তার মেয়েকে দেখে সে বুঝতে পারে যে তারানাথের মেয়ে তার পূর্বের জীবনের সকল কিছু তার মনের ভিতর ঘুরতেছে এবং তাকে পেরেশানি করে তুলতেছে। আসলে এটা ঠিক করার মতো তারানাথের কাছে কোনো কিছু নাই, এটা আসলে একাই ঠিক হয়ে যাবে। আর সবকিছু এইভাবেই চলতে থাকে, কিন্তু এরপর এমন একটা দৃশ্য আসে যেটা সে কেউ কখনো কল্পনাই করতে পারে না। আর কিছুদিন পর দেখা যায় অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট সুফলার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে সুফলাদের বাসায় আসে, এবং হঠাৎ করেই সুফলার মুখ দিয়ে বের হয়ে আসে রাগান্বিত ভাষায় সেই ইন্ডাস্ট্রিয়ালকে দেখে যে তুই তোর পয়সার জন্য তোর বাসার পরিবারের সবাইকে মারছিস, তোর ভাই ভাবি সবাইকে। এবং এই কথা শুনে ইন্ডাস্ট্রিয়াল সেই ব্যক্তিটি অনেক ভয় পেয়ে যায় এবং সে ঘাবড়ে যায়। তখন তারানাথ তাকে জিজ্ঞেস করে কি এগুলো কি আসলে সত্য নাকি, এবং সে বলে হ্যাঁ, এগুলো আসলেই সত্য। আর হঠাৎই দেখা যায় সুফলা তাকে স্ট্র্যাপ করে সেই ইন্ডাস্ট্রিয়াল লোকটিকে মেরে ফেলে। আসলে এই সুফলার উপর সেই পরিবারের ভাবির আত্মাটি তার উপর ভর করেছিল এবং সে তার সম্পূর্ণ বদলাটি আজকে নিয়ে নেয়। আর এর সাথেই এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। মুভির এর পরের পার্টের নাম হলো তারানাথের অসুস্থতা। তো তারানাথ যখন ছোট ছিল তার পরিবারের সাথে, তখন তারানাথের একটি অসুখ হয় এবং এই অসুখটা ডাক্তার কোনো মতেই বুঝতে পারে না, মানে এমন একটা রোগ হয়েছে যেটা ডাক্তার বুঝতে পারতেছিল না কি হয়েছে তার। আসলে তেমন কিছু ছিল না, তারানাথের অনেক জ্বর আসছিল এবং এই জ্বর শুধু জ্বরই, কিন্তু এই জ্বর ঠিক হইতেছিল না।
পরে দেখা যায় তারানাথের দাদা এবং দাদি অনেক চিন্তিত এবং তারা বলতেছিল একে অপরকে যে তারানাথ মনে হয় মারা যাবে। কিন্তু তারানাথকে বাঁচাতে হলে জারাসুন নামে একটি ক্রিয়া আছে, ক্রিয়াটি করতে হবে। পরে দেখানো হয় তারানাথের দাদা সেই জারাসুর ক্রিয়াটি করার জন্য আসন গ্রহণ করে। তার দাদা দেখানো হয় সেই পুঁথিটা যখন সে পড়ে এবং পড়ার পর সেই পুঁথিটা সে পড়িয়ে ফেলে, যাতে এই ক্রিয়াটি দ্বিতীয়বার আর কেউ না করতে পারে, না শিখতে পারে। এরপর তারা এক পূজারীকে আসতে বলে এবং ক্রিয়া সম্পাদনের জন্য তারা সবকিছু সংগ্রহ করে এবং ক্রিয়ার আসনে বসে যায়। তো দেখানো হয় দাদাজির সামনে একটা আকৃতি তার হাতে ধরানো হয় এবং যখন সে মন্ত্র সে পরিটি পড়তেছিল, হঠাৎ করে দেখা যায় সেই আকৃতি, সেই মূর্তির চোখ দিয়ে রক্ত বের হচ্ছে এবং একটু পরে দেখানো হয় সেই আকৃতির ভিতর থেকে একটা সাপ বের হয়ে দাদাকে স্ট্র্যাপ করতে থাকে, অনেক কামড়াতে থাকে এবং আস্তে আস্তে দাদাজি তখন মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর দেখানো হয় তান্ত্রিক সুস্থ হয়ে ওঠে। এর জন্যেই এই ক্রিয়াটি অনেক কঠিন ছিল। এর মূল কারণ হলো এখানে যে কোনো একজনকে মরতে হতো। এরপর মুভির আরেকটা পার্ট দেখানো হয়, এই পার্টের নাম ছিল তারানাথ এবং কাপালিক। এরপর আমরা দেখতে পাই তারানাথ একটি বাসায় যায় এবং এই বাসাটাই ছিল তার বন্ধু মাধবের বাসা এবং তার মাধবের বাসায় তার মেয়েকে নিয়ে একটা সমস্যা ছিল। সমস্যার এক পর্যায়ে সে জানতে পারে মাধবের মেয়েকে একদিন এক কাপালিক তাদের বাসায় আসছিল এবং খাওয়া দাওয়া করার জন্য। সে খাওয়ার এক মুহূর্তে চলে যাওয়ার আগ মুহূর্তে মাধবের মেয়েকে নিয়ে সে চলে যেতে থাকে এবং তখনই মাধব তার পথকে আটকায় এবং বলে, তুমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছ কেন? তখন কাপালিক তাকে একটি অভিশাপ দিয়ে যায়। আর এরপরে থেকে মাধবের মেয়ের অনেক শরীর খারাপ ছিল এবং আস্তে আস্তে দিন দিন বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো তারানাথ এই সব কিছু জানার পর সে সেই তান্ত্রিককে খোঁজার জন্য, মানে সেই কাপালিককে খোঁজার জন্য বের হয়ে যায়। আর ঠিক 2 মাস পর সেই কাপালিককে তারানাথ খুঁজে পায়। তারানাথ এরপর তাকে জিজ্ঞেস করে, তুমি কমলার উপর কেন অভিশাপ করছো? আর কমলার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তখন সেই কাপালিক তাকে বলে, আমি বেতালকে জাগাইতেছি এবং বেতালকে তার পিছনে লাগাই দিছি। এবং এই কথা শুনে তখনই তারানাথ মাধবদের বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং মাধবদের বাসা যাওয়ার পর মাধব এবং তার মেয়েকে এই বাসা থেকে চলে যেতে বলে আর বলে সে এখানে ক্রিয়া করবে যাতে তার মেয়ে সুস্থ হয়ে যায়। তো তারানাথ তান্ত্রিক তার সাধকের কাছ থেকে যে তন্ত্রমন্ত্র শিখেছিল সেই মধুপগলির কাছ থেকে, সে তাকে শিখিয়েছে যে তুই কখনো বেতাল বা যে আত্মা তাদের তুই দমন করবি না, তুই তাদের নিয়ন্ত্রণে নিয়ে তাদের কাছ থেকে তুই সিদ্ধ হবি, এতে তোর জন্য বেশি ভালো হবে, তাদের দমন করলে তোর ক্ষতি হবে। এবং তার সাধনা দ্বারা সে মধুর মেয়ে কমলাকে বাঁচিয়ে তোলে। এবং তারানাথ তখন চিন্তা করে সে যদি এই হাকিনী বিদ্যা না জানতো তাহলে আজকে এই 3জনই মারা যেত বেতালের কাছে। তো এরপর সিনের কাহিনীর নাম হলো তারানাথ এবং কালভৈরব। তো এই পার্টে আমরা দেখতে পারি তারানাথ মধু পাগলির সাথে দেখা করার আগের পর্ব, যেখানে সে তার এক গুরুর কাছ থেকে সব বন্ধন শিখেছিল। আর সব বন্দনা এত সহজ নয়, কারণ সব বন্দনার সময় আত্মা তখন দেখতে পায় আসলে আত্মা সাথে কি হয়, আত্মাকে সংস্কার করার বদলে তার সাথে কি কি করা হয় এগুলো সব আত্মা দেখতে পায়। এবং আত্মা তখন অনেক রাইগে কিছু কিছু সময় তাদের উপর হামলাও করে এবং তারানাথ তৎক্ষণাৎ সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। এবং পালানোর তখন আমরা দেখতে পাই তারানাথের পিছনে হঠাৎ করে অনেক বড় একটি আত্মা চলে আসে এবং তারানাথ তখন তার সাধনা দ্বারা তার মনের যতগুলো ইন্দ্রিয় আছে সবকিছুতে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং সে এটা বোঝায় যে ভয়কে যদি তখন সে দাবিয়ে না রাখতে পারে তাহলে হঠাৎ করে সেই আত্মাগুলো তার উপর আক্রমণ করবে এবং তাকে মেরে ফেলবে। তো হঠাৎ করে রাস্তায়
সেই কাল ভৈরবের সাথে দেখা হয়। একদম কালো দেখতে, একদম অনেক লম্বা। তো কাল ভৈরব হলো সেই আত্মা। তো দুনিয়াতে দুইটা আত্মা আছে, একটা ভালো আত্মা, একটা খারাপ আত্মা। তো কাল ভৈরব হলো ভালো আত্মা। এবং এখানে দেখানো হয় সেই কাল ভৈরব তারানাথকে অনেক শিক্ষা দীক্ষা দেয়, বিভিন্ন কিছু সম্পর্কে সে জানায়। এরপর আমরা আরো দেখতে পাই তারানাথকে সে মৃত্যু সম্পর্কে জানায়। এবং অনেক সময় দেখানো যায় যে তারানাথকে সে বেশ কিছু আত্মা থেকে গার্ডও দেয়। আর এখানে এই পর্ব শেষ। পরের পর্বের নাম তারানাথের ঘরে ফেরা। পুরো পর্বটি তারানাথের ঘর কেন্দ্রিক। তো এরপরে দেখানো হয় তারানাথের বড় চাচা, এবং বড় চাচার পাশে তার ছোট মেয়ে বিরাজওয়ালা বসেছিল। এবং তার ছোট চাচি রানী, তার নাম ছিল। এবং সে তার বড় চাচার ছোট মেয়েকে অনেক পছন্দ করত এবং অনেক চাইতো, নিজের কাছে রাখতে চাইতো। আর শুরু থেকেই দেখানো হয় বিরাজবালা অনেক মিস্ট্রিয়াস একটা মেয়ে ছিল। তার মুখ দিয়ে যা বলতো তাই সত্য হয়ে যেত। যেমন একদিন তার অনেক আলো খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু বাসার ভিতরে কোনো আলো ছিল না। কিন্তু শকিংলি দেখা যায় যে পাতিলের ভিতরে অনেক আলো এসে গেছে। তো এর তো এরপরে সিনে দেখানো হয় রাঙি চাচি কোনো একটা কারণে বাসা থেকে কোথাও যাইতেছিল, এবং কোনো একটা কারণে সে মারা যায়। আর এরপরে থেকেই তার যে স্পিরিট, সেটা বিরাজবালাকে ভয় দেখাতে থাকে। আর এর জন্য তারানাথকে তার পরিবার থেকে একটি চিঠি পাঠানো হয়। আর চিঠি পৌঁছাতে এতই দেরি হয় যে সিনে দেখানো হয় বিরাজবালাই বড় হয়ে যায়, আর তার আসতে আসতে অনেক দেরি হয়। তো আসার পর সে সব রিচুয়াল শুরু করে, এবং সে কিছু কথা জানতে পারে যে বিরাজওয়ালি একটা পুতুল নিয়ে খেলা করতো, এবং সবসময় বলতো যে এটা তার বাচ্চা, এটা তার বাচ্চা। এই কথা কেউ বুঝতে পারতো না। তো রিচুয়ালের সময় এক সময় দেখা যায় যে সে জানতে পারে আসলে তার যে চাচি ছিল, ছোট চাচি, সে মারা যাওয়ার আগে প্রেগনেন্ট ছিল। আর তার পেটের বাচ্চা সাথে এই সব কাহিনী অ্যাটাচড হয়ে যায়। তো এরপর তারানাথতান্ত্রিক সেই পুতুলকে প্রথমে খতম করে, তারপর তার ছোট চাচিকে সে মুক্ত করে দেয়। আর এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়। আর এরপরে পর্বের নাম হলো তারানাথ কাল ভৈরবের সাথে সাক্ষাৎ। তো এই পর্বে দেখানো হয় তারানাথ সে খুব ক্লান্ত, এবং সে তার পূর্বের ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য একজনকে খুঁজে বেড়াতেছিল। সে হঠাৎ করে একজন সাধিকার খবর পায় যে অনেক বড় সাধক ছিল তন্ত্রমন্ত্রের। আর এরপরে সে তারা ভৈরবীর সাথে দেখা করতে যায়। তারা ভৈরবীর অনেক ক্ষমতা ছিল, অনেক পাওয়ার ছিল তার। আর তার সাথে যে দেখা করতে যায়, হয় সে পাগল হয়ে যায়, না না হয় সে মারা যায়। আর এরপর দেখানো হয় তারানাথ তার সাথে দেখা করে এবং তার সেবা করতে থাকে, তার সাথে সাধনা করতে চায়। তখন সেই সাধিকা তাকে বলে শরীরের ভিতর যে চক্র আছে, এই চক্রকে তোমার জাগ্রত করতে হবে, আর মানুষের শরীরের চক্রকে তোমার বুঝতে হবে। আর এরপর তারানাথকে সে অনেক কিছু শিখায় দেয়। আর তারানাথ মাত সুন্দরী দেবীকে জাগ্রত করতে চাইতেছিল, এবং এই জাগ্রত করার জন্য সে পাগল হয়ে যায়, এবং সে তার সাধিকাকে বলে যে আমিও সেই মাতসুন্দরী দেবীকে জাগ্রত করতে চাই, এবং সেই জাগ্রতটা হবে আমার প্রেমিকার রূপে। তো এরপর তারানাথ অনেক চেষ্টা সাধনা করে, এবং এভাবে 2 মাস চলে যায়। তো 2 মাস পর সে সেই সুন্দরী দেবীকে জাগিয়ে তোলে। আর এখনই আসে সেই চরম সত্য এবং চরম আসল কাহিনী। তো এখন সেই মূল পর্বটা হলো তারানাথকে সেই দেবীর সাথে ইন্টিমেট হতে হবে, এবং ইন্টিমেট হওয়াকালীন তার স্পাম আউট হওয়া যাবে না। স্পাম আউট হলে সে এই তন্ত্র থেকে বের হয়ে যাবে এবং তার অনেক বড় ক্ষতি হবে। কিন্তু তারানাথের সত্যি সত্যি স্পাম আউট হয়ে যায়। তখন দেবী তার উপর অনেক রাগান্বিত হয় এবং তার কাছ থেকে দূরে সরে যায়। যেহেতু রিচুয়ালটি তার সম্পন্ন হয়েছিল, এর কারণে এই রিচুয়ালের ফলাফলটা তার বাচ্চা এই শক্তিটা পাবে, কিন্তু তারানাথ কিছুই পাবে না।
এবং তারানাথের কাছ থেকে সেই দেবীটা তখন চলে যায়। তো এখানে বোঝা যায় আসলে এখানে দেবীর যে ইচ্ছা, এই সম্পূর্ণ ইচ্ছাটা আসলে ইন্টিমেট দ্বারা পূরণ করা লাগে। কিন্তু যেহেতু তারানাথ এই কাজটা করতে পারে নাই, সেহেতু সেই দেবীটা তার কাছ থেকে চলে গিয়েছিল এবং আহ, জীবনও তার কাছে আর ফিরে আসবে না। তো লাস্ট পার্টে আমরা চলে আসি। এই পর্বের নাম হলো তারানাথ এবং এক্সোরসিজম। তো ফাইনাল চ্যাপ্টার শুরু হয় রামদুলাল নামে এক লোকের, যার ঘরে অনেক ভৌতিক কার্যক্রম হতো এবং তারা অনেক ভয় ভীতিতে থাকত। এরপর দেখা যায় রামদুলাল তারানাথের কাছে যায় এবং তার কাছে সাহায্য চাওয়ার জন্য তার কাছে বসে থাকে। তারপর তারানাথ সেই বাসায় যায় এবং বাসায় যাওয়ার পর তার কাছে জিজ্ঞেস করে, তোমার ঘরের ইতিহাসটা আমাকে জানাও। তো রামদুলাল তাকে বলে এই ঘরটা সে অনেক সস্তায় কিছুদিন আগে কিনেছে, আর আসার পর থেকেই কোনো একটা আত্মা তাদের সবাইকে ভয় দেখাইতেছিল। তো তারানাথ তান্ত্রিক এরপর তার রিচুয়াল শুরু করে এবং রিচুয়াল করে সে দেখতে পায় একটা মেয়েকে এই বাসার বাথটবের ভিতরে মারা হয়েছে। এরপর তারানাথ সেই মেয়ের হাড়গুলো নিয়ে গঙ্গায় ভাসিয়ে দেয় এবং তাকে মুক্তি দান করে। আর এখন প্রেজেন্ট মেয়ে কিশোরী এবং পার্সিং তারানাথকে বলে যে আমরা পুনরায় আবার আপনার সাথে দেখা করতে চাই। দেখা করতে হলে আমাদের কি করতে হবে? এরপর দেখা যায় তারানাথ এবং তার শিষ্য চারি দুজনই একটা ভয়ানক হাসি দেয়। আর এখানেই গল্প শেষ। তো এখানে আমার মনে হয় চারি যে মেয়েটা, এই মেয়েটা তারানাথের নিজের মেয়ে। ওই যে একটা পর্বে দেখানো হয়েছিল তারানাথ একটা সাধিকার সাথে ইন্টিমেট হয়েছিল, তো সেই ইন্টিমেটের পর যে বেবিটা আসছে সেই বেবিটাই এই চারি, এবং এই চারিকেই আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখতে পারি। তো এইখানেই গল্প শেষ। আপনারা সবাই ভালো থাকুন।